আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যা ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা জেনেছি মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি এবং ওয়ান কি। আজকে আমরা জানবো যে মৌলিক সংখ্যা বের করার পদ্ধতিটা কি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো থেকে কিভাবে আমরা মৌলিক সংখ্যাগুলোকে বের করে আনতে পারি। আমরা দেখেছিলাম স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। এটাকে বলছিলাম মৌলিক, এটাকে বলছিলাম যৌগিক, আরেকটাকে বলছিলাম এক, তাই না? আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলছিলাম আমরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলেছিলাম। তার মধ্যে 1 কে বলেছিলাম কি, সে মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তাহলে দেখো, 2 থেকে শুরু করে অসংখ্য পূর্ণ সংখ্যাগুলোই স্বাভাবিক সংখ্যা। দেখো, এই যে অসংখ্য সংখ্যাগুলো আছে, দেখো 2 হচ্ছে একটা জোড় সংখ্যা, 3 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, 4 দেখো জোড়, 5 বিজোড়। অর্থাৎ আমাদের এর পরবর্তীতে যে সংখ্যাগুলো আছে তারা একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড়। কারণ এই স্বাভাবিক সংখ্যাগুলো থেকে আমরা মৌলিক সংখ্যাগুলোকে কিভাবে বের করে আনতে পারি, দেখো টেকনিক 1। স্বাভাবিক সংখ্যার মধ্যে যতগুলো জোড় সংখ্যা আছে তারা সবাই হচ্ছে যৌগিক সংখ্যা, শুধু 2 ব্যতীত। অর্থাৎ একমাত্র 2 ছাড়া যত যৌগিক সংখ্যা, যত জোড় সংখ্যা আছে, 4, 6, 8, 10 এই সমস্ত জোড় সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। যে আমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা, তখন অ্যান্সার হবে কি 2। তাহলে আমরা একটা যৌগিক সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে জোড় সংখ্যাগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই, তাই না? জোড় সংখ্যাগুলো সবই যৌগিক। জোড় সংখ্যার মধ্যে কেউ মৌলিক হওয়া সম্ভব না। তাহলে বিজোড় সংখ্যাগুলো হয়তো বা মৌলিক। দেখো, কথা হচ্ছে পৃথিবীর সমস্ত বিজোড় সংখ্যাগুলো মৌলিক না। কেমন? দেখো দেখো তুমি দেখো, 9 মৌলিক সংখ্যা না। 9 কি, এটা বিজোড় সংখ্যা। 8 এর পরে কি আছে? 9। এটা বিজোড় সংখ্যা, কিন্তু বাট এটা কি না, মৌলিক না। কারণ দেখো, 9 কে আমরা কি করতে পারি? 1 ইন্টু 9, আবার 3 ইন্টু 3, অর্থাৎ তার চেয়ে ছোট দুইটা স্বাভাবিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারছি। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে 9 একটা কি না, মৌলিক সংখ্যা না। তাহলে দেখো, জোড় সংখ্যাগুলো সব বাদ, এরা মৌলিক হতে পারবে না, শুধু 2 ছাড়া। বিজোড় সংখ্যাগুলো দেখতেছি আমরা, তো মনে করছিলাম আমরা যে তাহলে বিজোড় সংখ্যাগুলো হয়তো সবাই মৌলিক, কিন্তু না। দেখো, প্রথম বিজোড় সংখ্যা 1, সেও কিন্তু মৌলিক না। তারপরে বিজোড় সংখ্যা দেখলাম 9, এও কিন্তু কি না, মৌলিক না। তাহলে সমস্ত বিজোড় সংখ্যাগুলো মৌলিক না। অর্থাৎ বিজোড় সংখ্যার মধ্যে কিছু সংখ্যা আছে যারা কি যৌগিক। সো আমাদেরকে এই বিজোড় সংখ্যাগুলোর মধ্যে কারা মৌলিক কারা যৌগিক সেটা বের করতে হবে। জোড় সংখ্যা নিয়ে টেনশন করার আমাদের কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝে গেছে। এখন দেখো, আমরা কিভাবে এই বিজোড় সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলোকে বের করে আনতে পারি। দেখো, পৃথিবীর সমস্ত মৌলিক সংখ্যা, শুধুমাত্র প্রথম দুইটা মৌলিক সংখ্যা 2 এবং 3 ব্যতীত, 2 এবং 3 ব্যতীত পৃথিবীর সমস্ত মৌলিক সংখ্যাগুলো 6n ± 1 এই রাশিটা দ্বারা গঠিত হয়। তো এই রাশি দ্বারা যদি কোনো একটা সংখ্যা গঠিত না হয় তাহলে সে মৌলিক হওয়ার চান্স নাই। সেই জন্য আমরা লিখছি যে পৃথিবীর সমস্ত মৌলিক সংখ্যা, শুধু প্রথম দুইটা মৌলিক সংখ্যা 2 এবং 3 ব্যতীত পৃথিবীর যেই মৌলিক সংখ্যাগুলো আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে, তারা সবাই এই সমীকরণটা দ্বারা গঠিত হয়। যদি এই সমীকরণ দ্বারা গঠিত না হয় তাহলে সে মৌলিক সংখ্যা হওয়ার চান্স নেই। সে যদি বিজোড় হয় আমাদের চেক করার দরকার নেই। যেমন ধরো, মনে করো n এর মান আমি 3 বসাইলাম, n = 3 যদি বসাই তাহলে আমরা কি কি সংখ্যা পাই? n = 3 বললে হচ্ছে 3 6 18 থেকে একবার দিলে 17, আর একটা পাবো কি 19, এই দুটো পেলাম। আবার n = যদি আমি 4 বসাই তাহলে কি পাবো? 23 পাবো, আর কি পাবো? 25 পাবো। তাহলে দেখো, এই সংখ্যাগুলো মৌলিক কিনা এটা আমাকে চেক করতে হবে। দেখো, আমাদের কি কি আছে? 17 গেল, 19 আছে। আচ্ছা, 17 এর পরে 19, 19 এর পরে কি আসে? আমাদের 21 আসে না? তাহলে এই সমীকরণ দ্বারা কিন্তু 21টা আমার আসে নাই। তাহলে 21 নিয়ে আমি চিন্তাই করবো না, অর্থাৎ 21 মৌলিক সংখ্যা হওয়া পসিবলই না।
আশা করি বোঝা গেছে। অর্থাৎ 21 কি হয়েছে, এই রাশিটা দ্বারা গঠিত হয়নি, মানে 21 মৌলিক কোনোদিনই হবে না। তো পৃথিবীর সমস্ত মৌলিক সংখ্যাগুলো কি হবে, এই সমীকরণ দ্বারা গঠিত হবে। কিন্তু এই সমীকরণ দ্বারা গঠিত, এই রাশিটা দ্বারা গঠিত সমস্ত সংখ্যাগুলো মৌলিক না, সমস্ত সংখ্যাগুলো মৌলিক না। যদি দেখো, আমার বলার কথা উদ্দেশ্য ছিল এটাই যে এই রাশিটা দ্বারা যে সংখ্যাগুলো গঠিত হবে না তারা একবারে বাদ, তারা হচ্ছে যৌগিক। বাট এই রাশিটা দ্বারা যে সংখ্যাগুলো গঠিত হবে তাদেরকে আমরা নিয়ে চিন্তা করব, অর্থাৎ তারা মৌলিক হতেও পারে, না হতেও পারে। আশা করি আমার কথা বোঝা গেছে। এই জন্য আমরা এখানে লিখছি কিন্তু এই রাশি দ্বারা গঠিত সমস্ত সংখ্যা মৌলিক না। এই জন্য আমাকে কি করতে হবে, চেক করতে হবে যে এইখানে যে এই রাশিটা দ্বারা যে সংখ্যাগুলো গঠিত হয় তার বাইরে কোনো মৌলিক সংখ্যা নেই। বাট যেই সংখ্যাগুলো গঠিত হয় তাদের মধ্যে অনেকে কি থাকতে পারে, যৌগিক থাকতে পারে। এখন আমাকে কি করতে হবে, চেক করতে হবে। চেক করার জন্য আমরা কি করি, যে 10 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো পাবো এই রাশিটা দ্বারা, যেই সংখ্যাগুলো পাবো তাদেরকে আমরা 5 এবং 7 দ্বারা ভাগ করে দেখবো। তাদেরকে কি করব, 5 এবং 7 দ্বারা ভাগ করতে পারবো। যদি ভাগ যায় অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাগুলো মৌলিক না, আর যদি ভাগ না যায় তাহলে হচ্ছে মৌলিক। 1 থেকে 100, কারণ 1 থেকে 100-র উপরে যদি যায়, যেমন আমরা পরেরটা লিখছি যে 100 থেকে বড় যে সংখ্যাগুলো আছে তাদের ক্ষেত্রে কি হবে। দেখো 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো এই রাশিটা দ্বারা গঠিত হবে তাদেরকে চেক করার উপায় হচ্ছে কি, যে সংখ্যাটা বলবে আমাকে, যেমন মনে করো আমাকে বললো 111, বললো এই সংখ্যাটা মৌলিক কি না, তাহলে দেখো তো 100-র উপরে চলে গেছে না। এই রাশিটার ক্ষেত্রে অর্থাৎ 100-র উপরে যে সংখ্যাগুলো আছে তাদেরকে শুধু 5 এবং 7 দ্বারা ভাগ করলেই হয় না, আরো কিছু সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তার মধ্যে আমরা কি করি, এই সংখ্যার ইমিডিয়েট নিচে, মানে তার ইমিডিয়েট নিচের বর্গ সংখ্যাটা নির্ণয় করি। যেমন দেখো আমরা হচ্ছে 11কে যদি স্কোয়ার করি তাহলে পাবো 121। দেখো তো 121 কি 111 চেয়ে বড়, বা 10 স্কোয়ার যদি আমি করি তাহলে পাবো কি 100, তাহলে 100 দেখো 111 চেয়ে ছোট। তাহলে আমরা কি করি, এর ইমিডিয়েট নিচের বর্গ সংখ্যা কত, 110। তাহলে 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে 111কে ভাগ করব। 1 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা কি 2, 3, 5, 7, এই চারটা সংখ্যা দ্বারা 111কে ভাগ করব। এর আগে যেমন হচ্ছে 5 এবং 7 দ্বারা করেছিলাম, এবার কি 5 এবং 7 ছাড়াও আমাকে আর কয়টা সংখ্যা, আরো 2টা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 2 এবং 3 দিয়ে। যদি ভাগ করি, যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে মৌলিক সংখ্যা না, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে মৌলিক সংখ্যা। তাহলে সামারিটা হচ্ছে যে কোন একটা মৌলিক সংখ্যা অবশ্যই 6n ± 1 এই রাশিটা দ্বারা গঠিত হবে। এই রাশিটা দ্বারা যে সংখ্যাগুলো গঠিত হয় না তাদেরকে নিয়ে আমাদের চিন্তা নাই, মানে তারা আউট অফ সিলেবাস। এই রাশিটা দ্বারাই সমস্যা হচ্ছে, এই রাশিটা দ্বারাই আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি তারা কেউ মৌলিক, কারা কেউ যৌগিক, এই সংখ্যাগুলোকে শুধু আমাদের চেক করতে হবে। এই জন্য আমরা সংখ্যা স্বাভাবিক করি কি, মনে করো 111 পাইছি, অথবা মনে করো হচ্ছে 40, তাহলে এই 6-এর মানটা আমরা এমন, n এর মানটা এমন ভাবে বসাবো যেন 40-এর কাছাকাছি সংখ্যাগুলোকে পাই। মনে করো আমার একটা সংখ্যা বলছে 41, বলছে এটা মৌলিক কিনা সাপোজ, তাহলে আমরা কি করবো, এই n এর মানটা এমন ভাবে বসাবো যেন হচ্ছে আমরা 40-এর কাছাকাছি সংখ্যাগুলো পাই। তাহলে n = আমরা কত বসাবো, 7 বসাবো। কারণ দেখো 6-এর সাথে 42 থেকে 1 বাদ দিলে 41, অর্থাৎ এই রাশি দ্বারা 41 আমি পাই। এখন আমাকে চেক করতে হবে যে এই 41 মৌলিক কি না। এই জন্য আমার কি করতে, যেহেতু 41 কি 1 থেকে 100-এর মধ্যে, সেই জন্য আমাকে 5 এবং 7 দ্বারা শুধু ভাগ করে দেখলে হয়ে যায়। মানে যদি সংখ্যাটা 100-এর উপরে যায় তখন আমার ইমিডিয়েট বর্গ সংখ্যাটা নির্ণয় করতে হবে। নির্ণয় করে ওই সবগুলা ওই বর্গ সংখ্যা পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করে দেখতে হবে। আশা করি বোঝা গেছে। তাহলে এখন দেখো আমার কথা হচ্ছে যে একটা সংখ্যা আমার মৌলিক সংখ্যা কি কি হয়। তাহলে দেখো আমরা যদি মৌলিক সংখ্যাগুলো দেখি তাহলে আমরা দেখতে পাই আমাদের মৌলিক সংখ্যাগুলো হয়, মনে করো যে এই সংখ্যাগুলো আমাদের মৌলিক হয়। মনে করো সাপোজ 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে, 2, 3, 5, 7, 11 আছে, 13 আছে, 17 আছে, 19। তাহলে আমরা এখন দেখব যে আমরা যেহেতু মৌলিক সংখ্যাগুলোকে বের করে আনবো এই সমীকরণ থেকে, তো আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করে আবার চেক করতে হবে মৌলিক কি না। যেমন দেখো আমি দেখাই,
আচ্ছা, মনে করো আমরা জানি কি 6n প্লাস মাইনাস 1 এই রাশিটা দ্বারা সমস্ত মৌলিক সংখ্যাগুলো গঠিত হবে। যদি আমি n এর মান কি বসাই, মনে করো n এর মান হচ্ছে 1 2 3 4 এরকম আমি বসাইলাম আর কি, n এর মানটা আমি বসাবো। আচ্ছা, n এর মান যদি 1 বসাই তাহলে আমরা কি কি পাই? n এর মান যদি 1 বসাই তাহলে 5 পাবো আর 7 পাবো, তাই না? আচ্ছা, n এর মান যদি আমি কি বসাই 2 বসাই তাহলে আমি কি কি পাবো? 11 পাবো আর 13 পাবো। আচ্ছা, n এর মান যদি আমি 3 বসাই তাহলে কি পাবো? 17 পাবো আর 19 পাবো। আচ্ছা, n এর মান যদি আমি 4 বসাই, আরো কিছু কিছু বসাইলাম 5 6, n এর মান যদি 4 বসাই 23 পাবো আর 25 পাবো। n এর মান যদি আমি 5 বসাই 29 পাবো আর হচ্ছে 31 পাবো। আচ্ছা, এই সংখ্যাগুলো পাচ্ছি। এখন দেখো আমরা বলছি 1 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 100 পর্যন্ত 5 7 বাদ, এই দুটো বাদ, এটা তো অর্থাৎ 10 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আমরা পাবো, এই সমীকরণ দ্বারা গঠিত যে সংখ্যাগুলোকে পাবো তাদেরকে আমরা কি করবো? 5 এবং 7 দ্বারা ভাগ করে দেখবো। যদি নিঃশেষে বিভাজ্য হয় তারা মৌলিক সংখ্যা না। দেখো তো এই দুটো বাদ, তাহলে 10 থেকে শুরু করে তাহলে 11 আছে, 11 কি 5 দ্বারা ভাগ যায়? যায় না, কারণ আমরা জানি একটা সংখ্যা 5 দ্বারা যদি ভাগ যেতে হয় তাহলে ওই সংখ্যার শেষে হয় 5 না হলে 0 থাকতে হয়। যদি 5 এবং 0 থাকে কোন একটা সংখ্যার শেষে তাহলে ওই সংখ্যাটা 5 দ্বারা ভাগ যাবে। কোন একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা নিয়ে আসতে পারি কিভাবে? যে ওই সংখ্যার, মনে করো একটা সংখ্যা আছে, মনে করো 49, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা চেক করি কিভাবে? তো এটা তো ছোট সংখ্যা, আমাদের অনেক বড় সংখ্যা থাকতে পারে, মনে করো 111 আছে, এই সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে কিনা, অর্থাৎ এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা সেই জন্য চেক করে কি এর যে লাস্ট অঙ্কটা আছে এটাকে আমরা কেটে দিই, এটাকে কি করব 2 দ্বারা গুণ করি। এই 1 ছিল, এটাকে 2 দ্বারা গুণ করলে 2 একে 2 হবে, এটাকে বিয়োগ করব মেইন সংখ্যা থেকে, তাহলে মেইন সংখ্যা থেকে করলে 11 থেকে 2 বাদ দিলে কত হয়? 9। তাহলে 9 কি 7 দ্বারা ভাগ যায়? কথা হচ্ছে যে যায় না। তাহলে হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ 111 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য নয়। আশা করি বোঝা গেছে। দেখো তাহলে এখন দেখো এই সংখ্যার শেষে কি আছে? 5 আছে, তাহলে এটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য, তাহলে 25টা কি না মৌলিক সংখ্যা না। আচ্ছা, আর একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, মনে করো যে 6 দ্বারা যদি গঠিত সংখ্যাগুলো আমার কি কি? আচ্ছা, মনে করো 29, 29 5 দ্বারা ভাগ যায় না, 31ও 5 দ্বারা ভাগ যায় না, কারণ এই দুটার শেষে কি নাই? 5 বা 0 নেই। তাহলে এখন দেখবো আমরা 7 দ্বারা ভাগ যায় কিনা। এই জন্য 31-এ কি করবো? শেষ যে অঙ্কটা আছে সেটা কেটে দেবো, সেটাকে 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে 2 1 2 গুণ করে বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়? 1 আসে। 1 কি 7 দ্বারা ভাগ যায়? যায় না। আবার দেখো তাহলে হচ্ছে 31 কি একটা মৌলিক সংখ্যা। আবার দেখো 29 কে কি করবো? লাস্ট অঙ্কটা কেটে দিব, দিয়ে 2 দ্বারা গুণ করবো, তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে? 18 হবে। এটা কি করবো? বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে? -16। মাইনাস সমস্যা নাই, এই 16 কি 7 দ্বারা ভাগ যায়? 7 দুগুণে 14, 3 7 21, তাহলে যায় না। তাহলে 29ও কি একটা মৌলিক সংখ্যা। অর্থাৎ 10 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কি করব? 5 বা 7 দ্বারা দিয়ে, এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করে দেখলেই এনাফ। যদি ভাগ না যায় তাহলে তারা হচ্ছে কি মৌলিক সংখ্যা। যদি ভাগ যায়, 25 কে 5 দ্বারা ভাগ যায়, তাহলে 25 হচ্ছে কি না মৌলিক সংখ্যা না, তাহলে যৌগিক সংখ্যা। এর বাইরে যে সংখ্যাগুলো দেখো, আমরা এখানে হচ্ছে 17 19, আমাদের কি কি মৌলিক সংখ্যা পাইছি? তাহলে আমরা দেখো 3 দ্বারা হচ্ছে 17 19, 4 দ্বারা হচ্ছে 23 25, তাহলে 19-এর পরে 21 ছিল, আমি প্রথমে বলছি। তাহলে 21 যেহেতু আসেনি, 21 নিয়ে আমার চেক করারই দরকার নেই। তাহলে আমরা প্রথম দেখব, যখন আমাদেরকে বলবে যে নিচের কোনগুলো মৌলিক সংখ্যা, এই সমীকরণ দ্বারা 6n ± 1, এই সমীকরণ দ্বারা যেই সংখ্যাগুলো পাবো তাদেরকে আমরা বিবেচনায় আনবো। বাকি যেই সংখ্যাগুলো গঠিত হবে না তারা প্রথমেই বাদ, মানে তারা ওইখানে অপশনে মৌলিক সংখ্যা হওয়ার চান্স নাই। তাহলে এখন আমরা দেখি যে এই যে মৌলিক সংখ্যাগুলো আছে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদেরকে দ্বারা ভাগ করার টেকনিকটা দেখবো, ঠিক আছে? তো কোন একটা সংখ্যা, দেখো 2 একটা মৌলিক সংখ্যা, দেখো কোন একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে বুঝবো? কোন একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা সেই জন্য কি দিতে হবে? সংখ্যাটা শেষে কি দিতে হবে? জোড় থাকতে হবে। অর্থাৎ সংখ্যার শেষে যদি জোড় থাকে তাহলে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। যেমন যদি থাকে মনে করো 22, এইটা একটা জোড় সংখ্যা, মানে এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। যদি থাকে 21,
তাহলে এটা একটা বিজোড় সংখ্যা, এটা কোনোদিন 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে কোন একটা সংখ্যা যদি জোড় হয় তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। আমরা একটা সংখ্যা দেখে বুঝতে পারবো না যে এই সংখ্যাটা জোড় কিনা। যদি একটা সংখ্যা যদি 504, এই সংখ্যাটা জোড় কিনা বিজোড়? অবশ্যই জোড়, তাহলে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। তাহলে কোন একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যাটা কি হতে হবে? জোড় হতে হবে। ঠিক তেমনি দেখো 2 এর পরে আছে কি 3। আচ্ছা আমি একটু লিখে দেই, কোন একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা আমরা কিভাবে চেক করব? যদি সংখ্যাটা জোড় হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য, আর যদি বিজোড় হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য না। 1 নম্বর দেখলাম। তারপর কি আছে 3। কোন একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে চেক করি আমরা? মানে শর্টকাট উপায়ে। দেখো যে অঙ্কগুলো থাকবে, অর্থাৎ ওই সংখ্যাটা যে অঙ্কগুলো থাকবে তাদেরকে আমরা যোগ করব। যদি যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে 3 দ্বারা বিভাজ্য, আর যদি না হয় হয় না। যেমন মনে করো ধরো 121, তাহলে হচ্ছে কি করব? অঙ্কগুলো কি করব? যোগ করব। অঙ্কগুলো যোগ করব, যোগফলটা যদি কি হয় 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে বিভাজ্য, আর যদি না হয় তাহলে না। তাহলে দেখো আমরা মনে করি 121 একটা সংখ্যা আছে, এটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা। আমরা শর্টকাট কি করতে পারি? অঙ্কগুলো যোগ করি। অঙ্কগুলো যোগ করলে কত হয়? 2 আর একে 3 আর একে 4, 4 হয়। 4 কি 3 দ্বারা ভাগ যায়? যায় না, নিঃশেষে বিভাজ্য হয় না। অতএব 121 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। আবার দেখি মনে করি 111, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য যায়? দেখো তো, তিনটে অঙ্ক যোগ করলে কত? 1 2 3। 3 কে 3 দ্বারা কি ভাগ যায়? অবশ্যই যায়। যেহেতু ভাগ যায় নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটা কি, অর্থাৎ 111 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝা গেছে, তাই না? আচ্ছা, এবার গেল 3 দ্বারা বিভাজ্য। এরপর আমরা আসবো কি, এরপর আছে আমাদের 5 দ্বারা বিভাজ্য। কোন একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারি? একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা আমরা প্রথমে বলছি যে অঙ্ক এর শেষে কি থাকবে? 0 বা 5 থাকবে। যদি থাকে তাহলে ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। যদি মনে করো একটা সংখ্যা থাকে 520, বলো তো এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য কিনা? অঙ্কের শেষে কি আছে? 0 আছে, তাহলে অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। আবার যদি থাকে 521, এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য কিনা? অঙ্কের শেষে 5 বা 0 কোনোটা নেই, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে না। তারপর আসলো কি আমাদের, কোন একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা। 7 দ্বারা বিভাজ্য কিনা কোন একটা সংখ্যা, এটা আমরা কিভাবে চেক করবো যে একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে কিনা? এই জন্য আমরা বলছি কি, যে অঙ্কের শেষে যে সংখ্যাটা আছে সেটাকে কেটে ফেলবো। তাহলে অঙ্কের শেষ সংখ্যাকে বাদ দিয়ে দিব, ওই সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করব। গুণ করে গুণফলটাকে ওই বাদ দেওয়া সংখ্যার পরে যে সংখ্যাটুকু থাকবে অবশিষ্ট সংখ্যা থেকে ওই সংখ্যাটা বিয়োগ করব। যদি বিয়োগফলটা 7 দ্বারা বিভাজ্য যায় তাহলে বিভাজ্য, আর যদি না যায় তাহলে বিভাজ্য না। যেমন হচ্ছে মনে করো একটা বললাম 443, বললো যে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কি? তখন আমরা কি করব, যে লাস্ট যে অঙ্কটা আছে এটাকে বাদ দিয়ে দিব। তাহলে থাকলো আমার কি অ্যাকচুয়ালি 44, নাকি বলো? তাহলে এই যে লাস্ট সংখ্যাটা আছে এটাকে 2 দ্বারা গুণ করবো। তাহলে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে কত হবে? 6। এই সংখ্যাটাকে বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে কত? 44 থেকে 6 বাদ দিলে কত হয়? 14। তাহলে 38, অর্থাৎ 38 থাকে আমাদের, তাই তো? আচ্ছা, এই 38 সংখ্যাটা কি করে? 7 দ্বারা বিভাজ্য কিনা। যদি আর একটু বড় মনে হয় তাহলে আর একটু কাটার সমস্যা নেই, 8কে তুমি আবার কেটে দাও, দিয়ে কি করবে? 8 দুগুণে 16, এখানে -16 করবা। তাহলে 16 করলে হতো 16 থেকে 3 বাদ দিলে কত হবে? 13 হবে। 13 কি 7 দ্বারা ভাগ যায়? যায় না। যদি না যায় তাহলে এই 443 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য না। তাহলে আমাদের 7 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি বললাম, যে শেষ অঙ্কটাকে বাদ দিয়ে দিব, শেষ অঙ্কটাকে বাদ। 7 দ্বারা আমরা এইভাবে প্রকাশ করি যে -2, অর্থাৎ শেষ অঙ্ক বাদ দিয়ে তাকে -2 দ্বারা গুণ করে
বিয়োগ, অর্থাৎ শেষ সংখ্যাটাকে আমরা বাদ দিয়ে দিব। ওই সংখ্যাটাকে কি করবো, 2 দ্বারা গুণ করে যে অবশিষ্ট সংখ্যাটা বাদ দেওয়ার পর যে সেটা থেকে বিয়োগ করবো। যদি বিয়োগ করে বিয়োগফলটা 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে 7 দ্বারা বিভাজ্য। এবার 7-এর পর কি কি আছে, আচ্ছা দেখো 7-এর পর আছে হচ্ছে আমাদের 11। কোন একটা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে বুঝবো, শর্টকাট নিয়মে। তাহলে আমরা কি করব, দেখো এখানে একটু ঝামেলা আছে। তাহলে এখানে একটা কন্ডিশন আছে, প্রবলেম কি, প্রবলেম হচ্ছে এই কোন একটা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা 1 থেকে 100 পর্যন্ত মানে অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা হতে হবে, অর্থাৎ 100 এর উপরে। মনে করো 111 সংখ্যাটা, এই 111 সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা শর্টকাট টেকনিকে কি করি, এই যে 2 অঙ্ক আছে, প্রথম অঙ্ক এবং শেষের অঙ্ক, এই দুটো যোগ করি। তাহলে যদি যোগ করার পরে কত হয়, 1 এবং 1 যোগ করলে কত পাবো আমরা, এখানে প্লাস যদি করি তাহলে পাবো 2। আর যে 2 নম্বর অঙ্কটা আছে সেটা থেকে কি করব, 2 নম্বর আছে 1 আছে, এটা কি করব, বিয়োগ করব। তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করলে তাহলে থাকবে কত, 1। তাহলে এই 1 পাইলাম আমরা শেষে। অর্থাৎ 11 দ্বারা বিভাজ্য কিনা সংখ্যাটা, এই জন্য সংখ্যাটা 3 অঙ্কের হতে হবে। যদি 3 অঙ্কের হয় তাহলে আমরা শর্টকাটটা ইউজ করতে পারবো, না হলে পারবো না। দেখো তাহলে 3 অঙ্ক যদি হয় তাহলে প্রথম এবং শেষ অঙ্কটা এই দুটো যোগ করবো, যোগ করে মাঝখানের অঙ্কটা থেকে বিয়োগ করবো। যদি বিয়োগফল কি পাই, 0 বা 11 পাই, 0 বা 11 পাই, 0 বা 11 পাই বা 11 এর গুণিতক সংখ্যাগুলো পাই, তাহলে ওই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। আর যদি না পাই তাহলে 11 দ্বারা বিভাজ্য না। তাহলে 11টা শুধু একটু ডিফারেন্স। দেখো 11 পর যে সংখ্যাগুলো আছে, 11 পর কি আছে, 13, 17, 19। এই 13, 17, 19 আর 7 আমরা এক কন্ডিশনে বের করি। দেখো কিভাবে, এই যে 7 লিখছি না, দেখো 7 লিখছি না, তাহলে বাকি আছে কি 13। 11টা শুধু 13 দ্বারা বিভাজ্য কিনা সেটা চিন্তা করব কি, টেকনিক একই, 7-এর টেকনিক আর হচ্ছে 13-এর টেকনিক হচ্ছে একই, 17-এর টেকনিক একই, আর হচ্ছে 19-এর টেকনিক একই। অর্থাৎ এই 4টা একই টেকনিকে আমাদের বের করতে হয়। কিভাবে, দেখো 13-এর ক্ষেত্রে কি করব, +4 দ্বারা গুণ করি, +4 দ্বারা গুণ করে যোগ, তারপর 17 দ্বারা বিভাজ্য কিনা এই জন্য করি আমি কি, -5 দ্বারা কি গুণ করি। আর 19 দ্বারা বিভাজ্য কিনা এই জন্য হচ্ছে +2। অর্থাৎ দেখো কোন একটা সংখ্যা 13 দ্বারা বিভাজ্য কিনা এই জন্য আমরা কি করি, শেষ অঙ্কটাকে কেটে দিব, ওই অঙ্কটাকে 4 দ্বারা গুণ করে ওই বয়সটা অঙ্কের সাথে কি করব, যোগ করবো। এবার যদি যোগফলটা কি হয়, 13 দ্বারা বিভাজ্য যায় বা 13 এর গুণিতক হয়, তাহলে ওই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য। 17 দ্বারা বিভাজ্য কিনা শেষ অঙ্কটা কেটে দিব, দিয়ে 5 দ্বারা গুণ করে বিয়োগ করব। যদি বিয়োগফলটা অর্থাৎ ওই অবশিষ্ট সংখ্যা থেকে এই গুণফলটা বিয়োগের পরে যদি ওইটা 17 দ্বারা বিভাজ্য যায় তাহলে সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য, আর যদি না যায় তাহলে না। আর 19 দ্বারা কি করবে, +2। তাহলে দেখো আমাদের যদি দেখো, দেখো কি শুরু হয়েছে, মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ প্রথমটা মাইনাস, 7টা মাইনাস, তারপর হচ্ছে 11 বাদ, শুধু 13 থেকে 13 প্লাস, তারপর হচ্ছে 17 হচ্ছে মাইনাস, 19 হচ্ছে প্লাস। তাহলে দেখো 7 আর 19, 20-এর মধ্যে 7 আর 19 এই দুটো হচ্ছে, 7 হচ্ছে -2 আর 19 হচ্ছে +2। আর হচ্ছে 13 আর হচ্ছে 17, 13 আর 17 হচ্ছে +4 -5, 13 হচ্ছে +4 -5। অথবা আমরা এইভাবে মনে রাখি, মাইনাস প্লাস মাইনাস প্লাস, 2 4 5 2, এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, শুধু 11টা একটু ডিফারেন্স, 11 হতে গেলে 3 অঙ্কের হতে হবে, 3 অঙ্কের হতে হবে। অর্থাৎ আমি এইটা শিখালাম কি, আমরা মৌলিক সংখ্যাগুলো বের করব। প্রথমে আমাদের প্রথম কাজ হবে কি, 6n + -1 এই সমীকরণটা দ্বারা চেক করব। যেই সংখ্যাগুলো আমাদের অপশনে দেওয়া থাকবে, ওই সংখ্যা, ওই অপশনে যদি ওই সংখ্যাগুলো গঠিত না হয় 6n + -1 দ্বারা, তাহলে ওইটাকে প্রথমেই কেটে দিব, মানে ওইটা নিয়ে আর আমার ভাবার চিন্তা নাই। বাট 6n + -1 দ্বারা যে সংখ্যাগুলো গঠিত হবে তাদেরকে যদি 10 থেকে 100-এর মধ্যে হয়, তাদেরকে শুধু 5 এবং 7 দ্বারা ভাগকে যায় কিনা সেটা চেক করলে হবে। আর যদি 100-এর উপরে যায় তখন হচ্ছে ইমিডিয়েট বর্গ সংখ্যাটা নির্ণয় করব। নির্ণয় করে আমরা এগুলা যত বড় মনে হচ্ছে, পড়তে গেলে কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। একবার যদি টেকনিকটা শিখে যাও, ইমিডিয়েট বর্গ সংখ্যাটা নির্ণয় করতে গিয়ে তোমার 1000 গুণ সময় লাগবে। ইমিডিয়েট বর্গ সংখ্যা পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো দ্বারা ভাগ করবো। তাহলে মৌলিক সংখ্যাগুলো দ্বারা কিভাবে শর্টকাটে ভাগ করা যায় সেটা তো আমি দেখাই দিলাম। তাহলে এই যে চিন্তা দ্রুত করতে হবে। তাহলে দেখো এখন আমরা শুরু করি। মনে করো একটা ম্যাথ আছে এরকম, মনে করো একটা ম্যাথ আছে এরকম যে নিচের কোনটা মৌলিক সংখ্যা, এরকম দিয়ে দিচ্ছে যে, মনে করো বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা।
সংখ্যা দিছে, দিয়ে তোমাকে অপশন দিছে, ক দিছে মনে করো যে কি দেবো, আচ্ছা 51 দেই, 51 দিছে, ক্ষয়ে দিছে হচ্ছে তোমার হয়তো, আচ্ছা মনে করলাম 91 দিছে, আচ্ছা বাংলা ইংরেজি মিশিয়ে যাচ্ছে, মনে করো 91 দিছে। আচ্ছা গতে হয়তো তোমার দিছে হচ্ছে মনে করলাম 143 দিছে একটা সংখ্যা, আর ঘতে দিছে মনে করো যে 61। এই 4টা সংখ্যা দিছে, তোমাকে এখন দ্রুত এটা অ্যান্সার করতে হবে যে নিচের কোনটা মৌলিক সংখ্যা। দেখো সবগুলা বিজোড়, যদি একটা দুটো জোড় দিত তাহলে তো এটা প্রথমে কেটে দিতাম। দেখো এক্সামিনার এত বকা না যে তোমাকে জোড় সংখ্যা দিবে, তাহলে সবগুলা বিজোড় দিচ্ছে। এখন আমি দেখি 6n প্লাস মাইনাস 1, প্রথম কাজ করবো 6n প্লাস মাইনাস 1 এই সমীকরণ দ্বারা গঠিত হয় কিনা। দেখো আমরা 51টাকে চেক করি, n এর মান যদি 8 বসাই তাহলে 6 * 48, 48 এর মধ্যে একদম 47 আর 49 গঠিত হয়। n = যদি 8 দেই তাহলে কি হবে, 47 আর হচ্ছে 49 গঠিত হয়। n = যদি 9 দেই তাহলে কত হবে বলো, 6 লং 54 থেকে একবার দিলে 53 আর হচ্ছে 55। দেখো তো 47 49 53 50 এর মধ্যে কি 51 আসছে, এই সমীকরণ দ্বারা 51 আসছে, যেহেতু আসে না তাহলে 51 প্রথমেই না, কারণ এই সমীকরণ দ্বারা সে 51 গঠিত হয়নি, তাহলে 51 মৌলিক সংখ্যা হওয়ার কোনো চান্স নেই, মানে তাকে আর ভাগ করার বা অন্য কোনো স্টেপে যাওয়ার কোনো দরকার নেই। 1 নম্বর। 2 নম্বর দেখি 91। দেখো 6 15 90, 6 15 90, n এর মান যদি 15 বসাই আর কি, n = যদি 15 বসাই তাহলে দেখো 6 15 কত হবে, 90 হবে। 90 থেকে একবার দিলে হচ্ছে 89 আর 1 যোগ করলে 91। তাহলে এখন দেখো 91 এটা দ্বারা গঠিত, কারণ দেখো n = যদি 15 বসা তাহলে হবে 89 আর 91। তাহলে 91 যেহেতু এই সমীকরণ দ্বারা গঠিত হয়েছে, এবার 91 কে আমার একটু কি করতে হবে, চেক করতে হবে। আমি বলতে চাচ্ছি 91 কি 10 থেকে 100 মধ্যে, 10 থেকে 100 মধ্যে সংখ্যা না, তাহলে এর জন্য আমাকে আর বর্গ সংখ্যা নির্ণয়ে যেতে হবে না, আমাকে কি করতে হবে, আমি 5 এবং 7 দ্বারা ভাগ করে দেখব। তাহলে 91 কে কি করবো, আমি 5 আর 7 দ্বারা ভাগ করে চেক করে দেবো। এখন দেখো 5 দ্বারা ভাগ যাবে না, কারণ দেখো এই সংখ্যার শেষে 5 বা 0 নাই, তাহলে 5 দ্বারা ভাগ করার দরকার হচ্ছে না। এখন দেখো 7 দ্বারা ভাগ যাবে কিনা, তাহলে আমি 91 7 দ্বারা ভাগ যাবে কিনা এই জন্য শেষ অঙ্কটা কেটে দিব, এবং 7 এর ক্ষেত্রে আমরা জানি কি 2 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে 1 কে 2 দ্বারা বিয়োগ করলে কত হবে, 2 1 কে 2, 2 থেকে বিয়োগ করতে হবে, তাহলে পাচ্ছ কত 7। তাহলে 7 কি 7 দ্বারা ভাগ যায়, জি অবশ্যই যায়। তাহলে দেখছি 91 সংখ্যাটা 5 এবং 7 এর মধ্যে 7 দ্বারা ভাগ যাচ্ছে, যেহেতু যাচ্ছে এই জন্য 91 সংখ্যাটা কিনা মৌলিক না। তাহলে এইটা অপশন থেকে চেক। এখন এইটা তোমার এখন দ্রুত সময় লাগতেছে, বাট তুমি যদি একবার প্র্যাকটিস করে ফেলো তখন তোমার দ্রুত হয়ে যাবে। কারণ যখন তোমার বড় বড় সংখ্যাগুলো দেবে 200 300 500 700 করে, তখন কিন্তু তোমার বের করা একটু টাফ, তখন তোমার হয় অঙ্কটা ছেড়ে আসতে হবে। কিন্তু তুমি যদি এই টেকনিকটা জানো তাহলে তোমার দ্রুত হয়ে যাবে। নাম্বার 3, যে 143 এটা মৌলিক সংখ্যা কিনা। তাহলে দেখো আমার 6n প্লাস মাইনাস 1, তাই তো, n = কত বসাও, 24 বসাও, তাহলে পাওয়া যাচ্ছে কত, 6 24 142। 142 থেকে একবার দিলে হবে 141 আর একটা হবে 143। তাহলে দেখো এই 6n প্লাস মাইনাস দ্বারা এইটাও গঠিত হচ্ছে। তো এখন আমাকে চেক করতে হবে যে এই সংখ্যাটা মৌলিক কিনা, এই সংখ্যাটা কিনা মৌলিক কিনা, যেহেতু 6n দ্বারা গঠিত হয়েছে এবার আমাকে চেক করতে হবে। আচ্ছা আমি চেক করি, যে দেখো যেহেতু 100-র উপরে গেছে এই জন্য শুধু 5 এবং 7 দ্বারা হবে না, আমাকে কি করতে হবে, এর জন্য অপশন 2 তে যেতে হবে। অপশনটি কি, এর ইমিডিয়েট নিচে একটা বর্গ সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। দেখো যদি আমি অপশন 2 দিয়ে না করতাম তাহলে সমস্যাটা কি সেটা একটু দেখাই। দেখো এই 143 5 দ্বারা ভাগ যাবে না, কারণ এর শেষে 5 বা 0 নাই। 7 দ্বারা যায় কিনা একবার চেক করে দেখি। তাহলে 143 থেকে 3টাকে কেটে দেই, 3 কে 2 দ্বারা গুণ করি, তাহলে 3 দুগুণে 6, এটা বিয়োগ করব। তাহলে 6 আছে কত হলো 14, 6 6 12 13 14 8। 8 কি 7 দ্বারা ভাগ যায়, যায় না। তাহলে 143 5 বা 7 দ্বারা কোনোটা দিয়েও কি যাচ্ছে না, ভাগ যাচ্ছে না। তাহলে যদি আমরা প্রথম কন্ডিশনে এটাকে মৌলিক বলতে পারতাম, তাই নাকি, কিন্তু দেখো এই ক্ষেত্রে আর ওই নিয়মটা খাটবে না, তখন আমাকে অপশন 2 তে চলে যেতে হবে। অপশন 2 কি, এর ইমিডিয়েট নিচে বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এর ইমিডিয়েট নিচে কি বর্গ সংখ্যা, দেখো 12 স্কয়ার করলে হচ্ছে কি 144। 144 কি 143 এর চেয়ে বড়, কিন্তু আমাকে বলছে 143 এর চেয়ে ছোট। তাহলে 11 স্কয়ার আমি যদি করি তাহলে 121।
121 143 চেয়ে ছোট, মানে 1 হইতে 11 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদেরকে দ্বারা আমাকে এবার ভাগ করতে হবে। তাহলে আমাদের কি কি মৌলিক সংখ্যা আছে 1 থেকে 11 পর্যন্ত? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, আর হচ্ছে কি আছে 11 আছে। এই 5টা সংখ্যা দ্বারা একে ভাগ করতে হবে। তাহলে আমার শর্টকাট টেকনিক কি? দেখো 2 দ্বারা ভাগ যাবে না, কারণ জোড় না, তাহলে 2 বাদ। 3 দ্বারা ভাগ যায় কিনা দেখি, 4 3 7 আর 8, অর্থাৎ সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 3 দ্বারা ভাগ যাবে না। 5 দ্বারা যাবে কিনা, সংখ্যা শেষে কি নাই 5 বা 0 নেই, তাহলে 5 দ্বারা যাবে না, লাগতেছে না। 7 দ্বারা যাবে কিনা এটা চেক করলাম আমরা একটু আগে, দেখছি 7 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে বাদ। এবার 11 দ্বারা চিন্তা করি, 11 দ্বারা, তাহলে 11 দ্বারা টেকনিকটা কি ছিল যে 3 অঙ্কের হতে হবে সংখ্যাটা, প্রথম এবং দ্বিতীয়টা যোগ করব। তাহলে 143 যদি চিন্তা করি, এই প্রথম দুইটা অঙ্ক কি করব, প্রথম এবং শেষ অঙ্ক যোগ করব, যোগ করে যোগফলটা লিখব। যোগফল কত হয়? 3 আর 1 4, নাকি বলো? এবং কি করব, এই অঙ্কটা নিয়ে যাব এখানে, নিয়ে গিয়ে কি করব, বিয়োগ করব, অর্থাৎ বিয়োগ করব। আচ্ছা 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 0। তাহলে কন্ডিশন কি ছিল, বিয়োগফল যদি 0 বা 11 হয়, বা 11 এর গুণিতক গুলো হয়, তাহলে ওই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আসছে কি 0, তাহলে এই 143 কি 11 দ্বারা বিভাজ্য। যেহেতু 11 দ্বারা বিভাজ্য, এই জন্য 143 কি মৌলিক সংখ্যা হতে পারে না। আশা করি বোঝা গেছে। এবার অপশন আছে কি লাস্ট 61। এখন তোমরা বলবো যে ভাই এক নৈবেদ্যিকে এত সময় দিব, আমি তোমাকে টেকনিকটা শেখাচ্ছি বোকা। একবার টেকনিকটা শিখে যাও, তোমার এটা করতে তোমার মানে 30 সেকেন্ডও লাগবে না। এবার দেখো 61কে চেঞ্জ করবে, এখন বাকি আছে তো 61, তাহলে নির্দিষ্ট 61কে অ্যান্সার মারা যায় নাকি বলো? না, অনেকে বলবো যে না একটু চেক করে দেখি, আগে দেখি 6n + -1 দ্বারা গঠিত হয় কিনা। 6n + -1, তাহলে যদি হয়, তাহলে n এর মান যদি 10 বসাও 10, তাহলে 6 10 60 আর 1 যোগ করলে 61, মানে 61 গঠিত হয়। তাহলে 61 গঠিত, তাহলে এবার একে চেক করবো আমি। তাহলে 61 যদি কি 1 হইতে 100 এর মধ্যে আছে, তাহলে একে 5 এবং 7 দ্বারা করলেই হবে। তাহলে আমি 5 দ্বারা যাবে না, কারণ হচ্ছে সংখ্যা শেষে 5 বা 0 নেই। 7 দ্বারা যাবে কিনা, এই জন্য 61কে কি করব, কেটে দিব, 2 দ্বারা গুণ করে বিয়োগ করবো। তাহলে 2 দ্বারা বিয়োগ করলে কত হয়? 5 হয় না, 4 হয়। তাহলে 4 কি 7 দ্বারা ভাগ যায়? কথা হচ্ছে যে যায় না, তাহলে অবশ্যই 61 কি মৌলিক সংখ্যা। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা এই দুইটা টেকনিকে কি করব, মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করব। প্রথমত ক্ষেত্রে একটু মনে হচ্ছে লেন্দি প্রসেস, বাট প্রসেসটা খুব ইজি। কারণ যখন তোমাকে বড় বড় সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হিসেবে দিবে 100 এর উপরে, তখন ইমিডিয়েট বর্গ সংখ্যা নির্ণয় করবে। আশা করি মৌলিক সংখ্যা নির্ণয় করার টেকনিকটা বোঝা গেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।